আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়া ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা, রব্বানা জিদনা ইলমা, রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আজকে ইনশাআল্লাহ গ্রামারে আমরা জেন্ডার নিয়ে আলোচনা করব। হ্যাঁ? তাহলে আমরা একটু প্রথম থেকে একটু হালকা টাচ করে আসি। যে আমরা জানলাম যে আরবিতে কলেমা হচ্ছে ৩ টি বা ৩ প্রকারের। একটা হচ্ছে ইসম, ফেল আর হরফ। হ্যাঁ? ইসম হচ্ছে সমস্ত নামবাচক শব্দ, আমরা যেটাকে বলি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়াবাচক বিশেষণ, এই সবকিছু হচ্ছে কি ইসম। হা হ ফেল হচ্ছে কি? ফেল হচ্ছে যা কিছু সময়ের সাথে জড়িত কোনো কাজ, সেটাকে আমরা ফেল বলি। হরফ হচ্ছে ছোট, ছোট পার্টিকেল, অথবা আমরা বলতে পারি কানেক্টিং ওয়ার্ডস বা কানেক্টিং প্রিপোজিশন হতে পারে। অথবা আমরা যেটাকে বলি বাংলায় অব্যয়, হতে, থেকে, মধ্যে, উপরে, এগুলা হচ্ছে কি? এগুলা হচ্ছে আপনার হরফ। আর এখন আমরা দেখলাম যে ইসমের ৪ টা বৈশিষ্ট্য। ইসমের ৪ টা বৈশিষ্ট্য। একটা ইসমকে চিনতে হলে ৪ টা বৈশিষ্ট্য জানতে হবে। স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার আর টাইপ। স্ট্যাটাস হচ্ছে রফা নাসাব জার এগুলো। নাম্বার হচ্ছে একবচন, দ্বিবচন না বহুবচন। আজকে আমরা দেখব হচ্ছে জেন্ডার, আরেকটা হচ্ছে টাইপ, নির্দিষ্ট, অনির্দিষ্ট। জেন্ডার হচ্ছে কি? জেন্ডার বলতে বাংলাতে তো আমরা বলি যে লিঙ্গ, হ্যাঁ? অথবা যেটাকে আমরা বললাম যে আপনার পুরুষবাচক আর স্ত্রীবাচক, হ্যাঁ? তো এখানে বুঝতে হবে যে জেন্ডার গ্রামারে এই জেন্ডার আরবি শব্দের জন্য প্রত্যেকটা শব্দের জন্যই একটা জেন্ডার প্রযোজ্য। তো সেটা আসলে জেন্ডার হোক আর না হোক। ঠিক আছে? তো এখন আমরা এই যে ইসমের ৪ টা বৈশিষ্ট্য, যেটা আমরা এতদিন শিখে আসছি স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। এটাকে যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে এই যে আমরা এতদিন স্ট্যাটাসের মধ্যে কি, কি শিখলাম? স্ট্যাটাসকে আমরা চেনার উপায় শিখলাম। যে স্ট্যাটাস আমি চিনব কিভাবে? তাহলে হয় এটা এন্ডিং সাউন্ড হবে, অথবা কি হবে? এটা এন্ডিং কম্বিনেশন হবে। তো সেই অনুযায়ী এটা চেনার পরে আমরা কি করলাম? আমরা দেখলাম যে স্ট্যাটাস এটা বেসিক্যালি ৩ রকমের হয়। হ্যাঁ? ধনী না চাবি, এটার উপরে ভিত্তি করে আমি দেখি যে এটা ৩ রকমের হয়। রফা, নাসাব, জার। এটা মুস্তিমুন ছক ফলো করে। স্ট্যাটাস গুলো সাধারণত কিভাবে হয়? যদি ধ্বনি দিয়ে হয় তাহলে উন, আন, ইন হবে। যদি চাবি দিয়ে হয় তাহলে মুস্তিমুন ছকের মতো করে হবে। আনি, আইনে, আইনে, উনা, ইনা, ইনা, এই চাবিগুলো যুক্ত হয়ে যায়। তাহলে মুস্তিমুন ছক ফলো করল। এটা ভারী হইতে পারে, হালকা হইতে পারে। তানবিন যুক্ত হইতে পারে, তানবিন ছাড়া হইতে পারে। হ্যাঁ? তো তখন কি হবে? ভারী হালকা হইলে ২ পেশ ভারী, আর হালকা হয়ে গেলে ১ পেশ। আর চাবি যুক্ত থাকলে চাবির শেষে নুনটা বাদ যায়। যেমন আনি এখানে শুধু হবে আ, উনা শুধু হবে উ, নুনটা বাদ চলে যাবে। এই ছিল ভারী হালকা দিয়ে চেনার উপায়। আর লাস্ট আমরা যেটা পড়ে আসলাম গত ক্লাসগুলোতে, সেটা হচ্ছে নমনীয়তা। নমনীয়তা ৩ রকমের। একটা হচ্ছে সম্পূর্ণ নমনীয়, যারা মুস্তিমুন ছকের মতো করে ফলো করবে, এবং শুধু ধ্বনির জন্যই আমরা নমনীয়তাটা বের করি। তারপরে হচ্ছে আংশিক নমনীয়। আংশিক নমনীয় হচ্ছে কি? ৩ অক্ষরের বেশি জায়গার নাম আর অনারব নাম। আর হচ্ছে অনমনীয়। অনমনীয় হচ্ছে শেষে আ উচ্চারণ হবে। তারপরে হচ্ছে নোক্তা ছাড়া ইয়া বা আলিফ মাকসুরা থাকবে, আ অথবা আলিফ থাকবে। আরেকটা আমরা দেখলাম যে ইসম, মাউসুল আর ইসমুল ইশারা, এই ২ টা ছককে আমরা শিখে নিব। এই ছকগুলো হচ্ছে অনমনীয় হওয়ার ছক। হ্যাঁ? আর ৬ জন নবীর নাম আমরা মনে রাখবো। এই ৬ জন নবী হচ্ছে সম্পূর্ণ নমনীয়। তাহলে এই ছিল আমাদের নমনীয়তা। এই যে ৪ টা আমরা পড়ে আসলাম, হালকা হাল বা স্ট্যাটাস, যেটা আমরা বললাম যে রফা নাসাব জার, মুস্তিমুন ছক, ভারী হালকা, নমনীয়তা, এই সবগুলো কিন্তু আমাদেরকে কি হেল্প করবে? সাহায্য করবে কোনটা বের করার জন্য? স্ট্যাটাসটা বের করার জন্য। নাম্বারেও কিছুটা হেল্প করে। হ্যাঁ? তো এই যে আমরা একটা শব্দকে ধরে এই যে আমরা এত কিছু বের করতে পারি, যে এটার স্ট্যাটাস কি, নাম্বার কি, এগুলা বের করতে পারি। এই পুরা জিনিসটাকেই বলা হয়, জানেন কি? এটাকে বলা হচ্ছে ইরাব। ইরাব এনালাইসিস বলা হয়, ইরাব। হ্যাঁ? যে আমরা কি, কি বের করলাম? একটা শব্দকে আমরা বিশ্লেষণ করলাম। বিশ্লেষণ করে, করে আমি তার এই প্রপার্টি গুলাকে বের করলাম। তো এখন আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে জেন্ডার। জেন্ডার। জেন্ডার ২ রকম। একটা হচ্ছে পুরুষবাচক, একটা হচ্ছে স্ত্রীবাচক। তো এখানে
বাংলায় আমরা কিছু শব্দ দেখি উভয় লিঙ্গ বা এরকম, কিন্তু আসলে বেসিক্যালি আরবি গ্রামারে এই দুটার বাইরে আর কিছু নাই। হয় পুরুষবাচক নয় স্ত্রীবাচক। ঠিক আছে? তো এখানে আরবিতে শব্দগুলাকে কি বলে? পুরুষবাচক শব্দকে বলে মুযাক্কার, মাসকুলিন, আর স্ত্রীবাচক শব্দকে বলা হচ্ছে মুআন্নাস ফেমিনিন। তো একটা হচ্ছে মাসকুলিন, একটা হচ্ছে ফেমিনিন। আর আরবিতে বললে আমরা বলছি মুযাক্কার আর মুআন্নাস। তো এখন আমরা দেখি যে এই স্ত্রীবাচক শব্দ, হ্যাঁ? যেটাকে আমরা বললাম যে মুআন্নাস, এগুলা আবার অনেক রকম ভাবে হয়ে থাকে। যেমন কতগুলো শব্দ আছে যারা প্রাকৃতিকভাবে অথবা মাতৃগতভাবে স্ত্রীবাচক। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে যে যার বায়োলজিক্যালি ফেমিনিন, মাতৃ বৈশিষ্ট্য সম্পন্ন, হ্যাঁ? জন্ম দিতে পারে, মানে তার বডিটাকেই আল্লাহ তাআলা এভাবে তৈরি করছেন যে মাতৃ বৈশিষ্ট্য সম্পন্ন। তাহলে এই ধরনের শব্দ হচ্ছে অরিজিনাল ফেমিনিন, যেটাকে আমরা বলতেছি আসলেই সে ফেমিনিন, হ্যাঁ? মানে যেটাকে আমরা বলতে পারি যে বায়োলজিক্যালি আমরা বলতে পারি যে ইয়েস ইট ইজ ফেমিনিন। তাহলে এটা হচ্ছে অরিজিনাল। এই শব্দটার মধ্যে কোনো সাইন থাকতেও পারে, নাও থাকতে পারে। আমরা আমরা জানি যে ফেমিনিন হওয়ার জন্য কিছু চিহ্ন আছে। যেমন শেষে গোলতা থাকে। হ্যাঁ? অথবা গোলতা। যে আমরা মুসলিম ছকে শিখে আসছি যে আলিফের সাথে খোলা তা থাকে। তো এইগুলা যদি থাকে তাইলেও আমরা ফেমিনিন বলবো। না থাকলেও কিছু শব্দ যেগুলো যারা হচ্ছে মাতৃগতভাবে আমরা বললাম যে স্ত্রীবাচক, তাদেরকে আমাদের ফেমিনিনই বলতে হবে। যেমন উম্মুন, উম্মুন হচ্ছে মা। হ্যাঁ? তাহলে উম্মুন শব্দের মধ্যে তো গোলতা নাই। তাহলে আপনি যদি বলেন যে এটা কেন ফেমিনিন বের বলবো? করে রাখো, কারণ দেখবো না। মা শব্দটাই হচ্ছে কি যে আমরা বুঝি যে উনি এখন হচ্ছেন উঠানোর দরকার নেই, বাটি মাতৃ রেখে দাও। বৈশিষ্ট্য সম্পন্ন। হ্যাঁ? তো এই কারণে উম্মুন এটা হচ্ছে ফেমিনিন। তারপরে ডান দিকে দেখেন ছবিটা বাকারাতুন। গোলতাও আছে। আবার একই সাথে আমরা নাম থেকে বুঝতেছি যে এটা হচ্ছে কি আ ফিমেল কাউ, হ্যাঁ? বাকারাতুন গাভী। এরপরে এছাড়াও কিছু শব্দ আছে যেমন বোন, সিস্টার, উখতুন, উখতুন, মা আমরা বললাম উম্মুন, কাউ, বাকারাতুন। এই ৩ টা আমরা একদম মুখস্থ করে ফেলবো অর্থসহ। তাহলে ধরেন আমাদের একটু ভোকাবুলারিটা বাড়লো। তাহলে এই শব্দগুলা যেটা আমরা বলতেছি যে কিছু আছে যেগুলো চেনা যাবে চিহ্ন দেখে, শেষে গোলতা থাকবে অথবা আলিফ খোলাতা থাকবে। আর কিছু আছে যেগুলো আমাদেরকে জানতে হবে যে আসলে এটার অর্থ কি। যেমন উম্মুন মানে হচ্ছে মা, উখতুন মানে হচ্ছে সিস্টার। যেমন আপনাকে যদি বলে চাচি, তাহলে আপনি নিশ্চয়ই মাসকুলিন লিখবেন না। তারপরে যেমন দেখা যায় ফুপি, খালা, এই নামগুলোই যে হচ্ছে আমরা বুঝি যে এরা হচ্ছে ফেমিনিন। হ্যাঁ? তো এরকম যে সম্পর্কগুলা সেগুলাও কিন্তু ফেমিনিন শব্দ। আচ্ছা, এখানে দেখেন ব্যাকরণগতভাবে স্ত্রীবাচক। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে কিছু শব্দ আছে যাদের সাথে আপনি মেল ফিমেল কোনো ব্যাপার না এখানে আসলে। মেল ফিমেল ট্যাগ করা যাবে না। যেমন আপনি বলবেন যে এই শব্দটা দেখে আপনার মনে হবে যে এই শব্দটা আবার ইয়া হয় কিভাবে? ফেমিনিন হয় কিভাবে? হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আমরা বলতেছি যে উম কি করতে হবে আমাদেরকে? কিছু চিহ্ন আছে। যে চিহ্নগুলা দেখে আমরা গ্রামাটিক্যালি ওদেরকে বলবো যে হ্যাঁ, এই শব্দগুলো হচ্ছে ফেমিনিন। কিন্তু আসলে বায়োলজিক্যাল কোনো কারণ নাই ফেমিনিন হওয়ার পিছনে। এটাই বলতে চাচ্ছি। তো চিহ্ন কি? যে শব্দের শেষের অংশ হয় গোলতা অথবা আলিফ মাকসুরা, যেটা আমরা বলতেছি নুক্তা ছাড়া ইয়া, অথবা আলিফ হামজা। এরকম দিয়ে যদি শেষ হয় তখন আমরা বলব যে এই শব্দগুলো হচ্ছে ফেমিনিন শব্দ। এরপর দেখেন নন হিউম্যান ভগ্ন বহুবচন। হ্যাঁ? নন হিউম্যান ভগ্ন বহুবচনটা কি? তাইলে হিউম্যানটা কি এটা আগে বুঝতে হবে। কারণ সামনে তো নন আছে। তাহলে হিউম্যানটা বুঝলে নন হিউম্যানটাও আমরা বুঝবো। এটাকে ধরেন আরবিতে ২ টা শব্দ বা টার্ম আছে দেখেন ডান দিকে লেখা আছে। একটা হচ্ছে আকল, আরেকটা হচ্ছে গৈরাকল। আকল মানে কি? যাদের বুদ্ধি আছে। আমরা বলি না যে তোমার আমরা বলি না আক্কল, যে আক্কল নাই এরকম কিন্তু বাংলায় বলে যে তোমার বুদ্ধি নাই। এরকম ভাবে আকল মানে হচ্ছে যার বুদ্ধি আছে। তাহলে বুদ্ধি কার আছে? ৩ টা গ্রুপের বুদ্ধি আছে। একটা হচ্ছে মানুষ, যারা ইন্টেলেক্ট আছে আমরা বলতে পারি যে প্রসেস করতে পারে, চিন্তা করতে পারে। মানুষ, মালাইকা বা ফেরেশতা আর হচ্ছে জিন। তাহলে মানুষ, মালাইকা, জিন। এই ৩ টা গ্রুপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন? চিন্তা শক্তি দিয়েছেন। আকল দিয়েছেন। হুম? আর গয়র আকল। গয়র মানে ব্যতীত বা না। তাহলে নাই আকল যার। হ্যাঁ? বাংলায় আমরা কি বলি? ব্যাককল বলি অনেক সময়। তাহলে সেটাকে আমরা আরবি টার্মে কি বলতেছি? গয়র আকল। যে যার আসলে কি নাই?
বুদ্ধি নাই, তাহলে তাকে এরা কারা? গয়রাকাল কারা? যে কোনো জড় বা মানুষ জিন মালাইকা ছাড়া অন্য যে বাকি সবকিছুই হচ্ছে কি? গয়রাকাল। যেমন গাছ, পাহাড়, পর্বত, নদী, এরপর আপনি বলতে পারেন কুকুর, বিড়াল, এ গা গো মানে গরু, এই সবই কি? এই সবই হচ্ছে কিন্তু গয়রাকলের মধ্যে পড়বে। তাহলে ওদের বুদ্ধির মানে কিছুটা তো আল্লাহ দিছেনই, যেমন ওরা নিজেরা ঘুরে ফিরে খেতে পারতেছে। কিন্তু এইটা মানুষ, মালাইকা এবং জিনকে যে ইন্টেলেক্ট দিছেন সেটার সাথে কম্পেয়ারেবল না। সো এই কারণে এটাকে ২ টা গ্রুপে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে আকল, আরেকটা হচ্ছে গৈরাকল। তো যখন গৈরাকল হয়, তাদের যদি বহুবচন হয়, প্লুরাল হয়, তাহলে তারা সবসময় কি হবে? ফেমিনিন শব্দ হবে। গয়রাকেলের বহুবচনটা সবসময় ফেমিনিন হবে। জায়গার নাম, স্থানের নাম। স্থানের নামগুলো কি? ফেমিনিন হয়। শরীরের যেসব অঙ্গ জোড়ায়, জোড়ায় থাকে, সেই জোড়ায়, জোড়ায় অঙ্গগুলা হচ্ছে কি ধরনের অঙ্গ, কি ধরনের শব্দ? ফেমিনিন শব্দ। আর আরবরা বলে বলেই স্ত্রীবাচক। এখানে আমরা কিছু লিস্ট শিখব। শব্দের কিছু আমরা তালিকা শিখব। এই তালিকার শব্দগুলো আবার একটা গল্পের ছলে আমরা শিখার চেষ্টা করছি। তো এখানে এই আরব বলে তাই স্ত্রীবাচক শব্দগুলা আমরা শিখে নিব। শরীরের যেসব অঙ্গ জোড়ায়, জোড়ায় থাকে এটাও আমরা আপনাদের দেখাবো, এটাও আমরা শিখে নিব। স্থানের নাম, যেকোনো জায়গার নাম দেখলেই আমরা বুঝবো যে এটা হচ্ছে ফেমিনিন। তারপরে হচ্ছে নন হিউম্যান ভগ্ন বহুবচন। এটা আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেইলস এ আলোচনা করব। আজকে শুধু বললাম যে গয়রাকল আর আকল। হ্যাঁ? আর গয়রাকলের প্লুরাল যেগুলো আছে, হ্যাঁ? যেমন নদীসমূহ, পর্বতসমূহ, বইগুলো, মসজিদগুলো, এই সবগুলো যেগুলা যেখানে যুক্ত হবে বা প্লুরাল যেখানে হবে সব কি হয়ে যাবে? ফেমিনিন হয়ে যাবে। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে যে আচ্ছা, এখন আমরা পরেরটাতে আসি। এই যে দেখেন। আমরা যে বললাম আমরা যে বললাম না যে আ আ শেষে কি থাকবে? যে ক্ষেত্র বিশেষে যে শব্দের শেষের অংশ গোলতা বা তা মারবুতা, এই যে আলিফ মাকসুরা অথবা আলিফ হামজা দিয়ে শেষ হবে, সেগুলো হচ্ছে ফেমিনিন শব্দ। উদাহরণ দেখেন, গোলতার মধ্যে হচ্ছে রহমাতুন। গোলতা দেখেই আমরা বুঝতেছি এটা ফেমিনিন। তারপরে সলাত, হ্যাঁ? আমরা যেটাকে বলি সলাতুন, তাহলে এটা হচ্ছেও ফেমিনিন শব্দ। তারপরে হামরাউ, এখানে আলিফ হামজা শেষে আছে। এই ২ টা একসাথে থাকতে হবে। তখন আমরা কি বলবো? ফেমিনিন। সাউদাউ, তাহলে এখানে এই আলিফ হামজা ২ টা পাশাপাশি আছে, এটা ফেমিনিন শব্দ। তারপর দেখেন নোক্তা ছাড়া ইয়া, আল কুবরা, এখানে এই যে আলিফ মাকসুরা বসে আছে তাই এটা ফেমিনিন শব্দ। আল উলিয়া, এখানে দেখেন এই যে ইয়াটা আমরা দেখতে পাইতেছি, এখানে কিন্তু মানে ২ টা ইয়া আছে পরপর। হ্যাঁ? আল উলিয়া শব্দটা আপনি ডিকশনারিতে দেখবেন যে ওখানে এই ইয়ার পরও আরেকটা নোক্তা ছাড়া ইয়া হয়। সো এই ২ টা মিলে আবার এরকমও লেখে অনেক সময়। হ্যাঁ? ওলিয়া। তো এইজন্য এই শব্দটা কি শব্দ? এটাও কিন্তু ফেমিনিন শব্দ। তাই আমরা এই শব্দগুলাকে মনে রাখার চেষ্টা করব। এবার দেখেন, এখানে বলা হচ্ছে যে এই যে আমরা লিস্টে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কিছু রঙের নাম। হ্যাঁ? তো রঙের নামগুলোর শেষে সাধারণত এই আলিফ হামজা এটা আসে। হ্যাঁ? যেমন দেখেন এই যে আজরক মানে হচ্ছে নীল বা ব্লু। এটাকে যখন মানে আমরা বলি না ব্লুইশ, তখন এটার শব্দটা চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে কি হয়ে গেল? জারকাউন। তাহলে এখানে এই যে আলিফ হামজা যুক্ত হলো। আলিফ হামজা যখন যুক্ত হলো, শব্দটা ফেমিনিন হয়ে গেল। কিন্তু যখন আজরকুন ছিল, তখন কিন্তু এটা ম্যাসকুলিন শব্দ ছিল। কিন্তু যখন আলিফ হামজা যুক্ত হলো এটা ফেমিনিন শব্দ হয়ে গেল। হুম? ঠিক এমনভাবে আখদর, এটা ছিল সবুজ, এটার অর্থ হচ্ছে সবুজ, এটা ম্যাসকুলিন। এটাকে যদি আলিফ হামজা যুক্ত করে দেই, তাহলে কি হবে? খদরাউন, তখন এটা ফেমিনিন হয়ে গেল। আবার লালটা তো আমরা বললামই, হামরাউন। আসওয়াদ, আমরা বলি না হাজরে আসওয়াদ, কালো পাথর। তো এটাই হচ্ছে কি? কালো। কালো মানে আসওয়াদ। এটা এটা হচ্ছে ম্যাসকুলিন। কিন্তু যখন আমি কোন কিছুকে বলবো ব্ল্যাকিশ বা এটাকে আমরা অ্যাডজেক্টিভ করে বলতেছি, তখন হবে এটা কি? সাউদাউন। হ্যাঁ? এটাও হচ্ছে কি? ব্লাক। তো এই ছিল এগুলা। এগুলা আমি বলব না মেমোরাইজ করার জন্য। মানে যদি আপনাদের ইন্টারেস্ট হয় তাহলে আপনারা শুধু পড়তে পারেন। কিছু যেমন দরকার হয়, যেমন সাদা।
হ্যাঁ, আবইয়াদু, আবইয়াদ, আবইয়াদ এটাকে যখন আমরা বলি ফেমিনিন করে তখন কি হবে? বাইদাউ, হ্যাঁ, সাফরান, হ্যাঁ, আসফার এখানে হচ্ছে সাফরাউ। তো এগুলা কিছু, কিছু আছে যেগুলো আমাদের আসলে আ লাগে। হ্যাঁ, কিছু, কিছু আছে যেগুলো আমাদের লাগে। বাট বাকিগুলো আসলে এতটা মানে মেমোরাইজ করতে হবে এরকম না। আপনি শুধু নিয়মটা মনে রাখেন যে আলিফ হামজা যদি শেষে যুক্ত হয় তখন কি হয়ে যাবে? ফেমিনিন হয়ে যাবে। আবার কিছু আছে যেগুলোতে আলিফ হামজা যুক্ত হয় না, গোলতা যুক্ত হয়। যেমন এই যে অরেঞ্জ কালার, হ্যাঁ? বুর্তুকালি এটা যখন ফেমিনিন হবে তখন হবে বুর্তুকালিয়া। এখানে গোলতা যুক্ত হয়। তো এটাও ফেমিনিন, গোলতা যুক্ত হইলেও ফেমিনিন। এই। তো এখন এই যে দেখেন ডিকশনারিতে যে আমরা আল ওলিয়া যে দেখে আসলাম, ওইটা এখানে দেখাচ্ছে যে ওলিয়া শব্দটার পরে আবার একটা নোক্তা ছাড়া ইয়া আছে। আর এটাকে অনেক সময় এইভাবে লেখা হয় ওলিয়া। এই ইয়া এর পরে এই যে আলিফটা কেন আসলো? ওই ইয়া মাত্রার জন্য আসলো। ওখানে বেসিক্যালি ২ টা ইয়া আছে। হুম? এই যে আল আলিয়্যু এই যে তাসদিদ দেখতে পাচ্ছি না? তার মানে ২ টা ইয়া আছে এখানে। মনে আছে কোনটার কথা বললাম? এই যে এটার কথা বললাম। আল ওলিয়া এখানে। এইজন্য এটা ফেমিনিন শব্দ। আচ্ছা। এখন দেখেন এই যে, যে যে সকল শব্দের শেষে ইয়া বা আলিফ হামজা সেগুলো ৩ বা ৩ অক্ষরের বেশি হলেই স্ত্রীবাচক হবে। ৩ অক্ষরের কম হলে পুরুষবাচক হবে। যেই সকল শব্দের শেষে আমরা বললাম যে ওই নোক্তা ছাড়া ইয়া বা আলিফ হামজা, আলিফ তার পাশে হামজা এরকম যে থাকবে, তো এটা তো আমরা বললামই যে সেগুলো কি হবে? স্ত্রীবাচক হবে। কিন্তু এখন আমরা দেখতে পারলাম কি যে এখানেও ওই যে জায়গার নামের মতো ৩ অক্ষরের বেশি হইতে হবে। তারপরে এই আলিফ হামজা অথবা নোক্তা ছাড়া ইয়া এটা হইতে হবে। যদি ৩ এর কম হয় তখন কি হয়ে যাবে? সেটা কিন্তু পুরুষবাচক শব্দ হয়ে যাবে। যেমন দেখেন যিক্র, যিক্র এখানে জাল এটা হচ্ছে নাম্বার 1 লেটার, কাফ এটা হচ্ছে নাম্বার 2 লেটার, র এটা হচ্ছে 3 নাম্বার লেটার। তাহলে ১, ২, ৩ আমরা পেয়ে গেলাম। এরপরে এই ইয়াটা বসছে। ইয়া ছাড়াই ৩ টা হবে। ইয়া সহ না। তাহলে ইয়া ছাড়া ৩ টা পাইছি এর জন্য এটা কি শব্দ? এটা ফেমিনিন শব্দ। হুম? এই যে ইয়া এর আগে ৩ টি অক্ষর আছে তাই এটা স্ত্রীবাচক হবে। কিন্তু হুদানকে দেখেন, হুদানে হা হচ্ছে ১ নাম্বার, দালের উপরে ২ টা জবর আছে। তাহলে দাল হচ্ছে ২ নাম্বার। আর তারপরে ইয়া চলে আসছে। তাহলে আমরা ৩ টা কিন্তু পাই নাই। এজন্য ইয়া এর আগে ২ টা অক্ষর আছে তাই এটা পুরুষবাচক হবে। আর গোলতা বা তা মারবুতা যুক্ত শব্দগুলা স্ত্রীবাচক হয়। গোলতা এর জন্য আমাদের এই নিয়মটা নাই। এই নিয়মটা শুধুমাত্র কার জন্য? ইয়া এবং আলিফ মাকস সরি আলিফ এবং হামজা এই ২ টার জন্যই আমরা অক্ষরটা একটু কাউন্ট করে দেখব যে ৩ এর বেশি হচ্ছে কিনা। আর গোলতা যুক্ত হলেই সেটা স্ত্রীবাচক। ওখানে আর কোন কথা নেই। এখন দেখেন ৩ টা বা ৪ টা যাই থাক ওটা আই হবে না। হ্যাঁ, গোলতা থাকলেই স্ত্রীবাচক। ওখানে হ্যাঁ। ৩ টা থাকুক, ২ টা থাকুক অসুবিধা নেই। আচ্ছা এবার দেখেন এই যে আমরা আসলাম যে নন হিউম্যান ভগ্ন বহুবচন যে আমরা বলে আসলাম ওখানে গয়রাকেল। হ্যাঁ? তো আমরা বললাম যে আকল কি, কি বলেন তো মনে আছে? আকল সম্পন্ন কি, কি? ৩ টা গ্রুপ। বুদ্ধি আছে? মানুষ, পাখি, মালাইকা, মানুষ, জিন, জিন ও মালাইকা। মালাইকা। হ্যাঁ, এই ৩ টা গ্রুপ হচ্ছে আকল। তাহলে গয়রাকুল হচ্ছে এই ৩ টার বাইরে বাকি সবকিছু। যেমন আমি যদি বলি বই, তাহলে বইয়ের বহুবচন কি? বইগুলো। কুতুবুন, কুতুবুন। তাহলে বই কি? বই কিন্তু গয়রাকুল কিন্তু বই কিন্তু একবচন। তাই না? একটা বই। তাহলে এই বইয়ের জেন্ডার কি হবে বলেন? মাস্কুলিন। masculine কিন্তু আমি যখন বলবো বইগুলো তখন কি হয়ে যাবে? তখন ফেমিনিন। ফেমিনিন হয়ে যাবে। হ্যাঁ। কারণ বইগুলোর তো আকল নাই। এরা বহুবচন হইছে। এজন্য এরা ফেমিনিন। কিন্তু একবচনে কিন্তু আবার masculine যেমন কলম। আমি যদি বলি এ পেন তাহলে এই পেনের জেন্ডার কি হবে? মাস্কুলিন। masculine কিন্তু আমি যদি বলি পেন্স তাহলে কি হবে? ফেমিনিন। তখন ফেমিনিন হয়ে যাবে। হ্যাঁ? যেমন একইভাবে পাহাড়, পাহাড়গুলো যদি বলি পাহাড়গুলো তাহলে ফেমিনিন। সাগরগুলো ফেমিনিন। গাধাগুলো ফেমিনিন। হুম? হ্যাঁ। তাহলে এখানে দেখেন কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে এই যে আপু এটা সাইয়েরা কেন হচ্ছে?
আপু এটা কেন হয় এভাবে? এটা গ্রামার অনুযায়ী হয়েছে, আরব গ্রামার অনুযায়ী ওরা এইভাবেই বলে। আচ্ছা আপু এটা আরেকবার বলবেন কি? হ্যাঁ আমি আবার বলতেছি, দেখেন যেমন এই নিচের এক্সাম্পলটা দেখেন, সাইয়্যিরাতুন, এটা হচ্ছে সাইয়্যারাতুন বা সাইয়্যিরাতুন মানে হচ্ছে গাড়ি, এ কার, হ্যাঁ। সিঙ্গুলার এখন এটার জেন্ডার কি হবে বলেন? মেল হবে। এই যে দেখেন গোলতা আছে, তাহলে কি হবে, হবে বলেন? ফিমেল হবে, ফিমেল। হ্যাঁ এটা এক বচন, একটা গাড়ি, কিন্তু এটার মধ্যে তো গোলতা বসে আছে, গোলতা থাকলেই সেটা কি? ফিমেল। ফেমিনিন, এর জন্য এটা ফেমিনিন। ঠিক আছে, এটার যে বহুবচন সেটা দেখেন সাইয়্যারাতুন, এটা হচ্ছে বহুবচন, সেটা তো ফিমেল। এটাও ফেমিনিন, এখানে আলিফ আর খোলাতে আছে। আচ্ছা এরপর দেখেন মসজিদুন, মসজিদুন একটি মসজিদ, তাহলে এটার জেন্ডার কি? ম্যাসকুলিন, পুরুষবাচক। একটা হইলে পুরুষবাচক। হ্যাঁ, এখন আমি এটাকে ফেমিনিন বানাইলাম, মাসাজিদু, তাহলে এটার জেন্ডার কি হবে? ফিমেল। ফেমিনিন হয়ে যাবে। এখন আপনি বলবেন কেমনে আমি এটাকে ইয়াক বানাইলাম, বহুবচন বানাইলাম, এখানে তো আনি উনা যুক্ত হয় নাই, তাই না? নিয়ম মানলো না তাইলে, তাই তো? যেমন দেখেন আমরা কিন্তু ইংরেজিতেও কিছু শব্দ দেখি যারা নিয়ম মানে না কিন্তু বহুবচন হয়ে যায়, যেমন বলেন তো, টুথ, চিলড্রেন, গুজ গিজ। হ্যাঁ গুজ গিজ, টুথ টিথ, চিলড্রেন, ফুট ফিট, তারপরে ডগ ফিট, হ্যাঁ তারপরে যে চিলড্রেন। তাহলে এই যে কিছু শব্দ যেগুলো নিয়ম না মেনে বহুবচন হয়, এরকম আরবিতেও আছে, তো এগুলাকে আমরা কি বলবো? ব্রোকেন প্লুরাল, নিয়ম মানে নাই, যেগুলা নিয়ম মানে না ওগুলা ব্রোকেন প্লুরাল। ব্রোকেন প্লুরাল। এটাকেই বলে ভগ্ন বহুবচন। এই যে উপরে লেখাটা দেখছেন ভগ্ন বহুবচন, একটা ধরেন গ্লাস, একটা কাচের গ্লাস, হ্যাঁ, হাতের থেকে পড়ে গেল, এটা কি কোনো নিয়ম অনুযায়ী ভাঙবে যে চার কোনা ভাবে, চার টুকরা হবে? না, এটা ভেঙে যাবে। না, কোনো নিয়ম মানো না, ভেঙে চৌচির হয়ে গেলে এক একটা এক এক রকম, একটা তিন কোনা, একটা চার কোনা, হ্যাঁ এরকম বিভিন্ন শেপ হয়েছে। এইটাই মনে রাখবেন যে এটা ভেঙে গেলে মানে এটা অনেক টুকরা হইতেছে, বহুবচন হইলো কিন্তু নিয়ম মানলো না, এজন্য এটা ভগ্ন বহুবচন। ঠিক আছে, নিয়ম না মেনে যে বহুবচন হইলো তাকে আমরা কি বলবো? ভগ্ন বহুবচন। ভগ্ন বহুবচন, ইংরেজিতে বলে জামাত ব্রোকেন তাকসির। প্লুরাল। হ্যাঁ আরবিতে বলে জামাত তাকসির। হ্যাঁ, তা এখন দেখেন এই যে মসজিদুন ছিল এক বচনে, এটা হচ্ছে জেন্ডার হচ্ছে ম্যাসকুলিন, কিন্তু যখন মাসাজিদু হয়ে গেল তখন এটা হয়ে গেল কি? ফেমিনিন, বহুবচন। হ্যাঁ, কিতাবুন একটি বই, কিতাবুন হচ্ছে কয়টা বই? একটা বই, তাহলে এটার জেন্ডার কি? ম্যাসকুলিন, একটা বই হলে ম্যাসকুলিন। কিন্তু যখন আমি বলবো কুতুবুন, কুতুবুন, তাহলে অর্থটা দেখেন বুকস, অনেকগুলা বই, তখন জেন্ডার কি হবে? ফিমেল। ফিমেল বা ফেমিনিন। এখন দেখেন স্থানের নাম, হ্যাঁ, নির্দিষ্ট কোন জায়গার নাম 3 অক্ষরের বেশি হইলেই তা স্ত্রীবাচক। নির্দিষ্ট কোন জায়গার নাম, দেখেন নির্দিষ্ট কোন জায়গার নাম, হ্যাঁ, যদি 3 অক্ষরের বেশি হয় তাহলে সেটা কি হয়ে যাবে? স্ত্রীবাচক হয়ে যাবে। এক্সেপ্ট, ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে মিশর। ঠিক আছে, কেন মিশর ব্যতিক্রম মনে আছে? আমরা ওটা একটা এক্সাম্পলে করছিলাম না, আপনাদের করেনি, এখনো করেনি। ওকে, সো এখন দেখেন আমরা দেখি ইজিপ্ট, ইজিপ্ট এটার বানানটা কি? মিম সদ র, মিশর। হ্যাঁ, এটা যদি আমরা নরমালি লিখি তাহলে আমরা কি লিখতাম? মিশ্রণ। এটা লাইট অবস্থায় কেন আছে? হ্যাঁ, এটা তো হালকা হওয়ার কোনো কারণ নাই, হালকা হওয়ার জন্য কি থাকবে? কিছু কারণ থাকবে কেন হালকা হবে। তো এখানে মিসরু, এটা একটা পেশ নিয়ে বসে আছে, একটা পেশ তো ওটার হওয়ার কথা না,
তাহলে তখনই এটা একটা পেশ নিবে যদি এটা আংশিক নমনীয় হয়, তাই না? আংশিক নমনীয় শব্দগুলো কি হালকা হয় আর কখনো জের নেয় না। তো ইজিপ্ট যখন ইজিপ্টকেই বোঝাচ্ছে তখন এটা হচ্ছে মিশর। এটা আপনারা একটু স্টার মার্ক দিয়ে রাখেন, এটা কিন্তু মানে এক্সেপশনাল কেস। কিন্তু এই একই শব্দ 3 অক্ষরের, এটা কিন্তু আবার সম্পূর্ণ নমনীয় কখন? যখন এটা তানবিন নিবে। মিসরন যদি আমি বলি তাহলে কি হয়ে যাবে? যে কোনো শহর, যে কোনো শহর। যেমন উপরে দেখেন আমি যদি লিখি মিসরুন, মিসরুন যদি লিখি তাহলে এটা কি তানবিন নিচ্ছে? ভারী হয়ে গেল। ভারী হওয়া মানে কি? এটা নমনীয়, সম্পূর্ণ নমনীয়, তাই না? তাহলে মিসরুন যদি বলি তাহলে এটার অর্থ হবে যে কোনো শহর, যে কোনো শহর। কিন্তু আমি যদি শুধু মিশর বলি তাহলে কি হচ্ছে? শুধুমাত্র ইজিপ্টকেই বোঝাচ্ছে। এটা এক্সেপশনাল, 3 অক্ষরের হওয়ার পরও এই নিয়মটা এটা ফলো করলো। কিন্তু দেখেন সুদান, আসুদানু মোর দেন 3 লেটার, তাহলে ফেমিনিন। আমেরিকা ফেমিনিন। আল মাগরিবু মরক্কো, এটাও কি ফেমিনিন। ইয়াদরিব ইয়াসরিব এটাও ফেমিনিন। মক্কাতু এটাও ফেমিনিন। তাহলে গোলতা থাকুক না থাকুক জায়গার নাম যদি হয় তাহলে সেটা কি হয়ে যাবে? ফেমিনিন হয়ে যাবে। আর শুধু ব্যতিক্রমটা মনে রাখি মিশর। ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন আল কোরআনে উল্লেখিত জোড়া অঙ্গ সমূহ কি হবে? ফেমিনিন হবে। যেমন ঠোঁট, 2 ঠোঁট, হ্যাঁ, শাফাতুন। তাহলে ঠোঁটকে দুইটা ঠোঁট আছে না, জোড়ায় না ঠোঁট, 2 পাতা ঠোঁট, তাহলে এটা হচ্ছে জোড়া অঙ্গ সমূহ, জন্য ফেমিনিন, শাফাতুন। তারপরে ফুট, কদম, কদামুন। তারপরে শিন, শিন হচ্ছে হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত মাঝখানের যে আমরা জায়গাটা বলি সেটা হচ্ছে শিন, সাকুন, সাকুন। তারপরে অ্যাঙ্কেল, কাবুন। তারপরে কান, উজুনুন, লেগ বা পা, রিজলুন, চিক বা গাল, খদ্দুন, হিল, আকিবুন। হ্যান্ড হচ্ছে ইয়াদুন, চোখ হচ্ছে আইনুন, এলবো বাহু হচ্ছে মেরফাকুন, শোল্ডার হচ্ছে মানকিবুন, মানকিবুন। হ্যাঁ, তো এখানে আমরা অনেক সময় দেখি যে আইনুন যেমন হইলো সেরকম আবার 2 চোখ যদি কেউ বলে তখন কি হবে? আই না নি, আই না নি। হ্যাঁ, তারপর যেমন উজুনুন, হ্যাঁ, উজুনুনও কি হতে পারে? উজু উজু না নি, দ্বিবচন হতে পারে। কিন্তু বহুবচনে উনা নিবে না। বহুবচনে যখন যাবে তখন কি হবে না? উনা দিয়ে এটা বহুবচন হবে না, এটা দ্বিবচন পর্যন্তই হইতে পারে। কেন? কারণ আমরা শিখে আসছিলাম ওয়াউনুন আর ইয়ানুন এরা শুধুমাত্র আকল সম্পন্নদের জন্যই বহুবচনের জন্য ব্যবহার হয়। এই চাবি দুইটা, ওয়াউনুন আর ইয়ানুন, এই দুইটা চাবি, মুসলিমুনা আর মুসলিমিনা, এই চাবি দুটো শুধুমাত্র আকল সম্পন্নদের জন্যই ব্যবহার হবে। গয়রাকেলের জন্য এই চাবি দিয়ে বহুবচন করা যাবে না। ঠিক আছে? আপনারা কি বুঝছেন কি বললাম? মুসলিমুনা, মুসলিমিনা, ওয়াউনুন আর ইয়ানুন, এই দুইটা চাবি দিয়ে গয়রাকেলকে বহুবচন করা যাবে না। শুধুমাত্র আকল সম্পূর্ণর জন্য আমি উনা ইনা চাবি ব্যবহার করতে পারবো। তাহলে আমি এটা আপনাদের দিয়ে দিব, হ্যাঁ, তখন আপনারা এটা একটু শিখে নেবেন, গ্রুপে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এখন দেখেন এইখানে এই যে আরব বলে তাই স্ত্রীবাচক, আরব বলে তাই স্ত্রীবাচক। এখানে দেখেন লাল রঙের কতগুলো শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো কি হবে? আরব বলে তাই ফেমিনিন। এই শব্দগুলো আরব বলে
তাই এরা স্ত্রীবাচক শব্দ। তো আমরা এটা মনে রাখবো কিভাবে? একটা গল্প দিয়ে মনে রাখবো। দেখেন আমি গল্পটা বলতেছি। একজন নাফস, এখানে নাফসটাকে আরবিতে লেখা হয়েছে নুন ফা সিন, নাফস। নাফস মানে হচ্ছে বলতে পারেন মানুষ, হ্যাঁ, বা সোল, হ্যাঁ, যেটার আত্মা আছে সেরকম। তো একজন নাফস, সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তার আরবি হচ্ছে কি? সাবিল। হ্যাঁ, তো এটা একটা সিনোনিম। সাবিলও হয়, তারিকও হয়। তো আমরা সাবিলটা লিখলাম প্রথমে। তাহলে একজন নাফস রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সাবিল দিয়ে হেঁটে যাচ্ছেন। সূর্য, সূর্যের আরবি হচ্ছে শামসুন, শামসুন। তাহলে সূর্যের প্রখরতার কারণে, মানে শামসুন এর প্রখরতার কারণে তিনি আকাশের দিকে তাকাতে পারছেন না। আকাশ, আকাশের আরবি হচ্ছে কি? সামা, সামাউন। সবই উন দিয়ে পড়েন, অসুবিধা নেই। সামাউন। তাহলে সামাউনের দিকে সে তাকাতে পারছে না। হ্যাঁ, কেন পারছে না? শামসুনের কারণে পারছে না। আকাশে সূর্য উঠছে, তো সূর্য উঠলে তো আকাশের দিকে তাকানো যায় না। এরকম এই লোকটাও কি করতেছে? নাফসুন হেঁটে যাচ্ছে কোন দিক দিয়ে? সাবিলুন দিয়ে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। শামসুনের কারণে সে আকাশের দিকে, আর সামাউনের দিকে সে তাকাতে পারছে না। হ্যাঁ, বা সামাউনের দিকে সে তাকাতে পারছে না। তার স্মরণ হলো, হঠাৎ তার মনে হইলো যে জাহান্নাম, হ্যাঁ, জাহান্নামুন এর চেয়ে কতই না ভয়ঙ্কর। যে সূর্যের প্রখরতা দেখে তার কি মনে পড়লো? জাহান্নামের কথা মনে পড়লো, যে জাহান্নাম এর থেকে কতই না ভয়ঙ্কর। তিনি ভাবতেছেন, সে মনে মনে ভাবতেছে, পৃথিবীতে, পৃথিবী আরদুন, এটাও ফেমিনিন। আর এখানে আপনারা একটু লিখে নেন দুনিয়া, দুনিয়াও কিন্তু কি? ফেমিনিন শব্দ। এই পৃথিবীর জন্য দুইটা সিনোনিম, একটা হচ্ছে দুনিয়া আর হচ্ছে আরদুন, দুইটাই ফেমিনিন শব্দ। দুনিয়া বানান হচ্ছে দাল নুন ইয়া, দুন ইয়া, ইয়ার পরে একটা আলিফ আছে। হ্যাঁ, এই দুইটা শব্দই কি শব্দ? ফেমিনিন শব্দ। তাহলে দুনিয়া, আরদুন অথবা দুনিয়া, এই দুইটাই কি? এই দুটো নিয়ে সে বলতেছে যে কত দেশ কত শান্তিতে আছে, অথচ তার দেশে যুদ্ধ চলতেছে। মানে উনি যে দেশে আছে ওই দেশে যুদ্ধ চলতেছে। তাহলে তিনি কি ভাবতেছেন মনে মনে? যে পৃথিবীতে আরদুন অথবা দুনিয়াতে কত দেশে কত শান্তি আছে, অথচ তার দেশে কি চলে? যুদ্ধ চলে। যুদ্ধের আরবি হচ্ছে হারবুন। হারবুন, হারবুন মানে যুদ্ধ চলে। তো হঠাৎ তিনি লক্ষ্য করলেন একটি বাড়িতে আগুন জ্বলছে। তো বাড়িতে, এটার আরবি হচ্ছে দারুন। তো দারুনের ভিতরে কি জ্বলতেছে? নারুন জ্বলছে, মানে আগুন জ্বলছে। দারুনের ভিতরে নারুন জ্বলছে, বাড়ির ভিতরে আগুন জ্বলছে। এটাকে কি বলবো? দারুনের ভিতরে নারুন, আগুন জ্বলছে। তিনি দৌড়ে গিয়ে নিকটবর্তী কুয়া থেকে বালতি দিয়ে পানি আনলেন। কুয়া, এটার আরবিক হচ্ছে বিরুন, বিরুন। এখান থেকে বালতি দিয়ে, তাহলে বালতির আরবিক হচ্ছে দালউন। তাহলে বিরুন থেকে দালউন দিয়ে পানি আনলেন। বিরুন থেকে দালউন দিয়ে পানি আনলেন। তো পানি ঢেলে তিনি বাড়িতে প্রবেশের একটি পথ তৈরি করলেন। পথ কি বলতেছি আমরা? পথের আরবি হচ্ছে তরিক। দেখবেন হজে গেলে এরকম বলে তারিক তারিক, যে রাস্তা রাস্তা এরকম বলতে থাকে। হ্যাঁ, তারিক। তারপরে আমরা আমরা বলি না আল্লাহর রাস্তায় দাও, ফি সাবিলিল্লাহ, এরকম বলি। তো সাবিল এবং তরিক এই দুটোই হচ্ছে কি? পথ, পথ বা রাস্তা। তো তিনি বাড়িতে প্রবেশের একটি পথ, তারিক তৈরি করলেন। এবার একটি লাঠি, লাঠির আরবি হচ্ছে আস, আস, লাঠি দিয়ে দরজাটা সরিয়ে দেখলেন কেউ নেই, ভিতরে কেউ নেই। টেবিলের উপরে পড়ে আছে মদ, মদের আরবি হচ্ছে খামরুন। খামরুন, এটাও কি? আরবিকটা হচ্ছে খামরুন। মদে পূর্ণ কাপ, কাপ বা পেয়ালা, কাপ হচ্ছে কাসুন, কাসুন। তাহলে লাঠি দিয়ে দরজা সরায় দেখলেন যে কেউ নেই। লাঠির আরবিক হচ্ছে আস, আস। টেবিলের উপরে আছে মদ, মদের আরবি হচ্ছে খমরুন। মদে পূর্ণ একটা কাপ, কাপের আরবি হচ্ছে কাসুন। তাহলে লাঠি হচ্ছে আস, লাঠি দিয়ে দরজা খুলে দেখলেন টেবিলের উপরে আছে মদ, মদ হচ্ছে খামরুন। মদে পূর্ণ একটা কাপ, কাপ হচ্ছে কাসুন। হঠাৎ একটি গরম বাতাস তার গায়ে এসে লাগলো। কারণ কি? বাড়িটা তো আগুনে পুড়তেছিল। তাহলে হঠাৎ একটা গরম বাতাস এসে তার গায়ে লাগলো। বাতাসের আরবিক হচ্ছে রিহুন, রিহুন। কি বাতাসের আরবি হচ্ছে?
রিহুন। তো বাতাসটা এসে তার গায়ে লাগলো যেন জাহান্নামের অনুভূতি। জাহান্নামের আরেকটা নাম হচ্ছে আস-সাঈর। আস-সাঈর। সাঈরও কি? সাঈরও হচ্ছে এই জাহান্নামের প্রতিশব্দ। এই যে একটা পড়লাম জাহান্নাম আর একটা পড়লাম আস-সাঈর। তাহলে আমরা জোড়ায় মানে এখানে সিনোনিম শব্দ আমরা পাইলাম হচ্ছে বেসিক্যালি ৩টা। একটা হচ্ছে পথ, পথের ২টা শব্দ, একটা হচ্ছে আস-সাবিল আর একটা হচ্ছে আত-তারিক। তারপরে হচ্ছে পৃথিবী বা দুনিয়া, এটার ২টা শব্দ, একটা হচ্ছে দুনিয়া আর একটা হচ্ছে কি আরদ, আরদুন। আরেকটা আমরা সিনোনিম পাইলাম হচ্ছে জাহান্নাম। হ্যাঁ, জাহান্নামেরও ২টা শব্দ, একটা হচ্ছে আমরা জাহান্নাম তো বলি জাহান্নাম আর একটা হচ্ছে আস-সাঈর, আস-সাঈর, আস-সাঈর। এছাড়া বাকি সবগুলো একটা একটা সিঙ্গেল শব্দ আছে। এই তো। হ্যাঁ, তাহলে এই ২টা আপনারা মনে রাখবেন যে ডাবল আছে আর বাকিগুলা একটা একটা আছে। হ্যাঁ, তো এই পুরাটা আমরা জাস্ট এটা যদি ২ বার রিডিং পড়েন না দেখবেন তাহলেই আপনার মাথায় চলে আসছে। খুব কঠিন কিন্তু না। হ্যাঁ, আর মোটামুটি আমাদের বাংলা সাথে কিন্তু আমাদের চলেই। হ্যাঁ, যে আমরা বলি কিন্তু এগুলা সাবিল বলি, ফি সাবিলিল্লাহ। এরপরে আমরা বলি যে বাড়িতে আমরা বলি না যে মানুষের দাঁড়ে ঘুরে বেড়ায়, এরকম কিন্তু আমরা বলি। তো এটাও দাঁড় মানে বাড়ি। নাট তো আমরা মোটামুটি চিনি। হ্যাঁ, তরিকও আমরা বুঝি যে তারিখ মানে কোন পথে তারিখ, এটা কিন্তু বলা হয়। আর বাকিগুলা একটু জাস্ট আপনি দেখলেই ইনশাআল্লাহ হয়ে যাবে। হুম। আপু এগুলো একটু জবর পেস্ট দিয়ে দিলে আমার জন্য ভালো এই হয়। যে দিয়ে দিছে দেখেন পরে পরের ফেলে সাইডটাতে, হ্যাঁ। এই যে দেখেন এখানে সব আপনাকে পেস্ট টেস্ট দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আরদুন, রিহুন, বিরুন, দারুন, কাসুন, আচ্ছা। খামরুন, জাহান্নামু। জাহান্নামু এটা এক পেশ। হ্যাঁ, জাহান্নাম। কেন বলেন তো? এটা কারণ দেশে এটা একটা স্পেসিফিক নির্দিষ্ট জায়গার নাম। হ্যাঁ, জাহান্নামু। তো জায়গার নামগুলো কি হয়? লাইট হলো এটা আংশিক আংশিক নমনীয় হয়। হ্যাঁ, তো এটা একটা জায়গার নাম জাহান্নাম। কিন্তু জান্নাত কিন্তু জায়গার নাম না। জান্নাত আবার বাগানও হয়। বাগানো আছে। হ্যাঁ, তো জায়গার নাম হিসেবে জাহান্নামকে আপনারা লিখে রাখেন এটা পার্টলি ফ্লেক্সিবল বা আংশিক নমনীয়। জাহান্নামও এটা আংশিক নমনীয়, এর জন্য এটা এক পেশ হয়েছে। আর বাকি সবগুলাই দেখেন 2 পেশ। সাইরুন 2 পেশ, হারবুন, সামাউন এখানে মাদ হবে। মাদটা আমরা বলার সময় বলবো আলিফ হামজা এরকম হলে মাদ হয়। শামসুন, নাফসুন, নারুন, দারুন, দালবুন, সাবিলুন, তরিকুন, এটা সদের উপরে জবর। মানে লাঠি। তো এখানে আরদুনের পাশে দুনিয়া লিখে নেন, আরদুনের পাশে দুনিয়া লিখে নেন। আর জাহান্নামু এটা লিখে নিবেন পার্টলি ফ্লেক্সিবল বা জায়গার নাম। হ্যাঁ, তো এটা আমরা যখন আপনাকে ওই পিডিএফটা দিয়ে দিব তখন আপনি প্রিন্ট আউট দিয়ে এটা আরেকবার লিখে নিবেন পাশে যে কি বললাম। আর খাতায়ও লিখে নিতে পারেন। আর এটা শিখতেই হবে। হ্যাঁ, কারণ আপনারা যখন দেখবেন যে আমরা যখন এক্সাম দিব তখন দেখবেন যে ফেমিনিন আমরা বলতেছি সবাই, তখন আপনার মনে হবে এটা ফেমিনিন কেন বলে, তখন আমরা বলবো যে আরব সেটস আরব বলে তাই। হ্যাঁ, তো এটা যদি আপনার মনে না থাকে তখন আপনি ধরতে পারবেন না। তাহলে এখন পর্যন্ত আমাদের শিখার ছক কিন্তু আমরা বেশ কয়েকটা শিখার জন্য মুখস্থ করার জন্য পেয়ে দিছি। একটা হচ্ছে মুসলিমন ছক ম্যাসকুলিন, মুসলিমন ছক ফেমিনিন, তারপরে আপনার হালকা ভারী, তারপরে আপনার ইসম মাউসুল ইসমুল ইশারা। হ্যাঁ, এই পর্যন্ত কিন্তু এই কয়টা পেয়ে গেছি। তাহলে এগুলা অবশ্যই কি করবেন? শিখে নিবেন। হ্যাঁ, মুখস্থ করতে হবে একটু। আর এই যে আরব বলে তাই এই শব্দগুলো আর যে জোড়ায় উজুনুন, তারপরে আপনার কদমুন, তারপরে সাকুন, যেগুলো আমরা দেখে আসলাম ওই ছকটাও শিখতে হবে। হ্যাঁ, আইনুন এই ছকটা। তো এই ছিল। এবার আসেন একটা, আচ্ছা এটা একটু সময় দেন, আমি এটা একটু ডিলিট দেই। আচ্ছা এইটা আপনাদের জন্য থাকবে, এটা আপনারা বাসায় হোমওয়ার্ক হিসেবে করবেন। হ্যাঁ, তো কি করতে হবে আমি একটু বলে দেই যে এখানে একটা শব্দ দেওয়া আছে যেমন সাফরাউ। হ্যাঁ, এটা শব্দটা আপনি দেখলেন, দেখার পরে এখানে জেন্ডার কি হবে এটা টিক দিতে হবে, ম্যাসকুলিন না ফেমিনিন। তারপর আপনাকে কারণ বলতে হবে যে কেন আপনি বললেন এটা ফেমিনিন বা কেন আপনি বললেন এটা ম্যাসকুলিন, কারণ কি। তো কারণের মধ্যে আমরা কি পড়ে আসলাম, আমরা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখলাম যে কি কারণে হয়। শেষে যদি প্রথম কথা যদি বায়োলজিক্যাল ফেমিনিন হয় যেমন উম্মুন বাকারাতুন,
তারপরে আমরা দেখে আসছি যদি বায়োলজিক্যাল না হয় তাহলে আমরা গ্রামাটিক্যালি চিনব কিভাবে? শেষে গোলতা থাকবে, তামারবুতা অথবা নোক্তা ছাড়া ইয়া অথবা আলিফ হামজা থাকবে। এরপরে আমরা দেখলাম যে নন হিউম্যান ব্রোকেন প্লুরাল, হ্যাঁ, গয়ের আকল যদি বহুবচন হয় তখন কি হয়ে যাবে? তখন সেগুলা ফেমিনিন হয়ে যাবে। তারপরে আমরা দেখলাম যে জায়গার নাম যদি হয় তাহলে জায়গার নামগুলা ফেমিনিন হয়ে যাবে মিশর ছাড়া, মিশরটা বাদ দিয়ে। হ্যাঁ, এরপরে আমরা কি দেখলাম? আরব বলে তাই। তারপরে জায়গার নাম সরি শরীরের যেসব অঙ্গ জোড়ায় জোড়ায় থাকে সেগুলোর নাম। তাহলে এই কয়েকটা আমাদের মনে রাখতে হবে। কারণ কি? তো কারণটা এবার আপনাকে লিখতে হবে। ধরেন আপনি এখানে কি পাইলেন? সফরাউ, আপনি আলিফ হামজা পাইলেন। তাহলে আপনি লিখবেন যে আলিফ হামজা পাইছি আমি এর জন্য। মানে এত কিছু লিখতে হবে না, শুধু এখানে লিখবেন আলিফ হামজা বাস। এইটুকু এর জন্য। হ্যাঁ, তারপরে জুলুমাতিন। এখানে কেন আপনি বলবেন যে ফেমিনিন না ইয়া? তখন আপনাকে বলতে হবে যে এই যে আলিফ আর খোলা তা পাইছি এর জন্য। হ্যাঁ, তো এরকম করে আপনারা একটু চেষ্টা করেন। আমরা নেক্সট ক্লাসে এটা সলভ করে দিব ইনশাআল্লাহ। নিজেরা একটু ট্রাই করেন আর কি, পরে আমি সলভ করে দিব। আর এটা গেল এই। আর তাহলে আজকের পড়া হচ্ছে আমাদের এই ছকটা মুখস্থ করতে হবে 5, মানে এটা স্লাইড নাম্বার কত? স্লাইড নাম্বার 16। তারপরে এটা এটা যদি আপনার এইভাবে যদি মুখস্থ করতে কষ্ট হয় গল্প দিয়ে মনে রাখবেন স্লাইড নাম্বার 15 আর এই যে স্লাইড নাম্বার 13। এগুলো হচ্ছে একদম মুখস্থ করতেই হবে। আর বাকিগুলা উদাহরণগুলো আপনারা দেখবেন, উদাহরণ থেকে অনেক সময় যে আমাদের পরীক্ষার এক্সারসাইজ শিটে দেওয়া থাকবে। আর এমনি আমরা আরো প্র্যাকটিস করব। হ্যাঁ, আর এই রুল গুলা একটু ভালো করে দেখেন উদাহরণ সহ, তাহলে ইনশাল্লাহ ধরতে পারবেন। আর এখন আমি যেটা করব যে আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটা বলতে পারেন। আমি শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।